ওকে। গত ক্লাসে কেউ পড়াটা কেউ বুঝো নাই এমন কেউ আছো? বা চেষ্টা করছো, পারো নাই? আমরা একটু হালকা রিক্যাপ করি। হ্যাঁ, গত ক্লাসে আমরা যেটা পড়াইছিলাম, আহ, মানুষের দাঁত তিন রকম হইতে পারে। মানুষের দাঁতকে ডাইফায়োডন্টও বলে, মানুষের দাঁতকে থ্যাকোডন্ট বলে, মানুষের দাঁতকে হেটারোডন্ট বলে। তো সব বইতে হেটারোডন্ট সম্পর্কে লেখা আছে। ডাইফায়োডন্ট কোনো কোনো বইতে লেখা আছে, থ্যাকোডন্ট খুব কম বইতে লেখা আছে। তো যেটা হোক, মানুষের দাঁতকে থ্যাকোডন্ট বলবে, ডাইফায়োডন্ট বলে, হেটারোডন্ট বলে। কেন বলে? এই ডাই শব্দের অর্থ হচ্ছে দুই, ডাই শব্দের অর্থ। আর ফায়ো শব্দের অর্থ কি? এই ফায়ো শব্দের অর্থ হচ্ছে, এটাকে বার্মিজ ওয়ার্ড, মানে বার্মার, মায়ানমার ওয়ার্ড। এটা শব্দ হচ্ছে গ্রোয়িং, মানে কি জন্ম। তাহলে ডাই মানে হচ্ছে দুই, ফায়ো মানে জন্ম, ডন্ট মানে হচ্ছে দাঁত। তো যাদের দাঁত দুইবার জন্ম জন্ম লাভ করে, মানে দুইবার উঠে, সে ধরনের দাঁতকে বলা হয় ডাই ফায়োডন্ট। কেমন? আর থ্যাকোডন কি? থ্যাকোডন শব্দের অর্থ হচ্ছে, থ্যাকো শব্দের অর্থ হচ্ছে কেজ, হ্যাঁ, বা সকেট। যে বাল্ব যে সকেটের মধ্যে লাগায়, বাল্ব লাগায় যে দেখছো সকেটের মধ্যে, বাল্ব যেভাবে সকেটে লাগানো হয়, আমাদের দাঁতগুলো এরকম আমাদের মায়ের মধ্যে সকেটের মতো আছে। এগুলোকে বলা হয় থ্যাকো। আর ডন্ট মানে দাঁত। তাহলে দাঁতের দাঁত সকেটের মধ্যে আটকানো থাকে, এবং গভীর করে, কিন্তু হ্যাঁ, অনেক গভীরে, গভীরে সকেটের মাধ্যমে অনেক গভীরে আটকানো থাকে, তাকে বলা হয় থ্যাকোডন্ট। আর দাঁত বাইরে যতটুকু দেখতেছ, তার প্রায় দ্বিগুণ পরিমাণ জায়গা কিন্তু ওই সকেটের ভিতরে থাকে। এই কারণে এটাকে বলে থ্যাকোডন্ট। আর হেটারোডন্ট বলে, হেটারো মানে হচ্ছে ভিন্ন। আমাদের ভিন্ন ভিন্ন চার ধরনের দাঁত আছে। একটা হলো ইনসিসর, একটা হচ্ছে ক্যানাইন, একটা হচ্ছে প্রিমোলার, একটা হচ্ছে মোলার। আমাদেরকে দাঁতটা গুনতে হয়। গোনার নিয়ম হচ্ছে, নাক বরাবর আমাদের কি করতে হবে? আহ, ভাগ করতে হবে। ভাগ করলে চার ভাগ, দুটা চলে, চারটা ভাগে ভাগ হবে। তো চার ভাগে ভাগ করার পরে সবার আগে ক্যানাইনকে আইডেন্টিফাই করতে হবে। ক্যানাইনের আগে দিয়া, ক্যানাইনের আগে দুইটা ইনসিসর, ক্যানাইন একটা, তারপর প্রিমোলার হচ্ছে দুইটা, আর মোলার হচ্ছে তিনটা। এটা হচ্ছে সুস্থ পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত। কেউ আবার প্যাঁচ লাগায় না যে দাঁত ভেঙে গেছে, পড়ে গেছে, অথবা কারো বয়স হচ্ছে 20 বছর। হ্যাঁ, হ্যাঁ, ফাহমিদা কোনো অসুবিধা হচ্ছে? ফাহমিদা কোনো অসুবিধা হইতেছে? অসুবিধা হলে বলবে, হ্যাঁ, আর নাহলে সাউন্ড অফ রাখবে। আচ্ছা, তাহলে আমাদের সবার আগে কিভাবে আমরা দাঁতগুলো গুনবো, এটা কিন্তু মুখস্থ করে মনে রাখো না। কেমন? এই যে নাক বরাবর কেটে দুই ভাগে ভাগ করার পরে কর্নারে, একদম কর্নারে ধরো একটা যদি ইয়া করো, মানে কি বলে, আমাদের মুখের ভিতরে একটা চতুর্ভুজ কল্পনা করবা। ঠিক কর্নারে, কর্নারে যে আছে সে হচ্ছে ক্যানাইন। তো ক্যানাইনের আগে দিয়ে দুটো ইনসিসর থাকবে, তারপরে দুটো প্রিমোলার, তারপর তিনটা মোলার। এভাবে ধরে ধরে গুনে গুনে যাইবা। তোমাদের কারো কারো একটা কম থাকতে পারে, সেটা হচ্ছে বয়সের কারণে। বয়স যখন বাড়বে তখন কিন্তু আটটা হয়ে যাবে। তো এইভাবে ধরে ধরে গুণে মনে রাখলে সারা জীবন মনে থাকবে। আর এমনি I2C1 P2 M3 মনে রাখলে এটা কিন্তু মনে থাকবে না, পরীক্ষার হলে মনে থাকবে না, তখন দেখা দেখি করে লিখবা। সাথে আবার আছে কি, বাচ্চাদেরটা দেখো, এটাও কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। I2C1 এই যে কিন্তু বড় এবং বাচ্চা দুটার একই রকম। তাহলে পার্থক্য দেয় পি আর এম এ। পি বাচ্চাদের পি থাকে না, পি মোলার থাকে না, আর মোলার একটা কম থাকে। এর সাথে আবার গিনিপিগের একটা ব্যাপার আছে। গিনিপিগ বা মানুষের বাচ্চাদের দাঁত হচ্ছে 20টা, গিনিপিগের দাঁতের সংখ্যাও 20টা। তো সংকেতের মধ্যে কি কি একটা পার্থক্য হইতে পারে? আচ্ছা বলতো, মানুষের বাচ্চার দাঁতের দন্ত সংখ্যার সাথে গিনিপিগের দন্ত সংখ্যাদের কি পার্থক্য হইতে পারে? যদিও গিনিপিগের দন্ত সংখ্যাটা আমাদের সিলেবাসে কভার করে না, তারপর একটু অনুমান করে বলো, গিনিপিগে কোন দাঁতটা থাকবে না? আমি একটু সহজ করে দিলাম। একজন বলো গিনিপিগ। আচ্ছা, আরশি বলো, আরশিকে দেখা যাচ্ছে। এই আরশি বলো তো, গিনিপিগে কোন দাঁতটা থাকবে না? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার? শিকড় দাঁতটা থাকবে না। হ্যাঁ, শিকড় যেটা মানে ছেদন দাঁত যেটা, কেনাইন কেনাইন থাকবে না। গুড। কেন? কারণ মানে ওরা তো কোনো কিছু মানে ছেদ কর মানে ছেদ কর মানে ওই ওরা টাইপের হচ্ছে, খাবার খায় না। শোনো, তোমার আনসারটা হয়েছে, কিন্তু কারণটা তুমি বলতে পারো না। কারণ হচ্ছে কারণ ওরা ওরা মাংস হচ্ছে, খাসি না এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, কে বলছে? এরা এরা আপনি। হলো তৃণভোজী প্রাণী। হ্যাঁ,
তৃণভোজী প্রাণীর ক্যানাইন থাকবে না, মনে রাখবা। ক্যানাইনটা হচ্ছে মাংসাশী প্রাণীর বৈশিষ্ট্য। যারা প্রাণী বিজ্ঞানে ওই যে অনার্স মাস্টার্স পড়ে বা বিভিন্ন গবেষণা করে, তারা কিন্তু মাছের দাঁত দেখলে এবং মাছের যে কোনো প্রাণীরই দাঁত এবং ঠোঁট এগুলো দেখলে তার খাদ্যাভ্যাস বলতে পারে। বুঝতে পারছো? যেমন আমাদের কিন্তু ক্যানাইনও আছে, আবার ওই যে গরুর দাঁত তৃণভোজী প্রাণীদের মতো দাঁতও আছে, কারণ আমরা কিন্তু একই সাথে হার্বিভোরাস এবং কার্নিভোরাস দুইটাই। বাঘ কিন্তু কখনোই ঘাস লতা পাতা খেতে পারবে না, কেমন? কিন্তু ঘাস আবার বাঘের আবার ওই যে এটা ক্যানাইনটা অনেক স্ট্রং। হ্যাঁ, দেখবা বাঘের মুখ ভিডিওতে কিন্তু দেখা যায়। দেখবো যে ক্যানাইনটা আলাদা দেখা যায়, বড় অন্যান্য যে ক্যানাইনটা। তো ক্যানাইন মানে হচ্ছে কর্নার, মনে রাখবা, মনে রাখার সুবিধার্থে বলছি। ক্যানাইন মানে কর্নার, ক্যানাইন হচ্ছে মাংসাশী প্রাণীর বৈশিষ্ট্য। তাহলে যদি গিনিপিগের দন্ত সংগত কখনো মনে করে পরীক্ষা চলে আসলো, এখন তোমরা পড়ো, আমিও পড়াবো না, এখন পরীক্ষার হলে গেস করতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় কি ধরনের গেস? এটাকে ওয়াইজ গেস বলে, কেউ বলে এটাকে পলিটিক্যাল গেস। হ্যাঁ, এরকম মানে একটু যুক্তি সহ, মানে একটু অনুমান করে আনসার করাটা। সেক্ষেত্রে ক্যানাইন যেটাতে নাই সেটা হবে আনসার। সবগুলো যদি ক্যানাইন জিরো দিয়ে রাখে সেক্ষেত্রে আর কিছু করার নেই, সেক্ষেত্রে তো আর গেস করে পারবে না। তো যাক, এ হচ্ছে দন্ত সংকেতের সংক্ষিপ্ত রূপ। আমাদের দাঁতকে তিনটা নাম আছে আমাদের দাঁতের ব্যাপারে। তারপরে আমাদের কয় ধরনের দাঁত থাকে বললে কিন্তু 4 ধরনের দাঁত থাকে। হ্যাঁ, এটা কিন্তু ধরন না, এই যে ডাইফাইডন, থাইকোডন, হ্যাটার, এটা কিন্তু ধরন না, টাইপও না। টাইপ হচ্ছে 4 রকম: ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আমাদের দিকে ডাইফাইডন বলে, এটা তোমার দাঁত একটা নাম, কেন? দুইবার দাঁত উঠে। আমাদের দিকে থ্যাকোডন বলে, কেন? আমাদের দাঁত সকেটের মাধ্যমে অনেক গভীরে প্রথিত থাকে। আমাদের দাঁতকে হেটারোডন বলে, কারণ আমাদের 4 ধরনের দাঁত আছে, এই কারণে হেটারোডন বলে। তো আমাদের দাঁত কয় ধরনের? অবশ্যই 4 ধরনের, 3 ধরনের নাকি। ওগুলো কিন্তু ধরন না, ওগুলো হচ্ছে নাম, অল্টারনেট নাম। এরপর গোনার নিয়ম কি? নাক বরাবর একটা দাগ দিতে হবে, অথবা তোমরা যে ওই যে জ্যামিতির অঙ্ক করো না, ওরকম একটা কোয়াড্রেট বানাইতে হবে। এটা এভাবে বানাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে I2 C1 P2 M3, এখানে একটা অবস্থা, এখানে একটা অবস্থা, এরকম। তাহলে এইভাবে গুণ দিয়ে দিয়ে সংখ্যাটা বানাইতে হবে। তার আগে এই যে ফর্মুলা লেখার পরে ডান পাশে ফিজিক্সের অঙ্কের মতো এখানে I = ইনসিসর, মানে কত? 2। C = ক্যানাইন 2, P = প্রিমোলার 2, M = মোলার 3, এভাবে কিন্তু ফিজিক্সের মতো ডান পাশে লিখতে হবে। বেশিরভাগ শিক্ষার্থী এগুলো লিখে না। হ্যাঁ, এটা খুবই পীড়াদায়ক, এগুলো খাতাতে দেখা খুব কঠিন, নাম্বার দেওয়া খুব কঠিন। এক্ষেত্রে কিন্তু অনুধাবন নাম্বার কেটে দিলে কিছু করার নাই। মনে করো আসলে মানুষের দন্ত সংকেত ব্যাখ্যা করো, তুমি যেগুলো সূত্র দিয়া এগুলো সব লিখে দিলা, 32 বানাই দিলা, কিন্তু আই মানে কি, সি মানে কি, পি মানে কি, এম মানে কি কিছু লিখলা না, সেক্ষেত্রে তো অনুধাবন হইলো না। হ্যাঁ, এগুলো মনে রাখবা। যাক, আমরা আমাদের আজকে এই যে সকেট, এই যে সকেট অফ যাওয়া থাকে, এরকম সকেট থাকে আমাদের দাঁতের মধ্যে। এই সকেটের ভিতরে কি থাকে? দাঁতটা ঢুকানো থাকে। এবং দেখো এই দাঁতে এই হচ্ছে রুট। হ্যাঁ, যেটা ঢুকানো থাকে এই এই রুটটা অনেক বড় না? আর এটা হচ্ছে দাঁত, বাইরে যেটা দেখা যায়। দেখো প্রত্যেকটা দাঁতের মধ্যে কি আছে, মানে বেশিরভাগ অংশ কিন্তু ভিতরে নিচের দিকে ঢুকানো থাকে। এই কারণে আমাদের দাঁতকে বলা হয় থ্যাকোডন। এখানে বিভিন্ন ছবি টবি আছে, এগুলো তোমরা দেখবা। আমরা যা পড়াইছি তারই সংক্ষিপ্ত রূপ। এই যে গিনিফিগেরও দন্ত সংকেত এখানে লেখা আছে, তবে এটা সিলেবাসে নাই। হ্যাঁ, আহ, আগে বলছি ক্যানাইন থাকবে শূন্য। এই এর মেন। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের পরিপাকিত স্টার্ট, সেটা হচ্ছে খাদ্য। খাদ্য কাকে বলে? যে কোনো কিছু আমরা যা খাই সব কিন্তু খাবার না। বুঝতে পারছো? আমরা খাবার না এরকম একটা জিনিসের নাম বলো, আমি তোমাদের গত ক্লাসে বলছি, কেউ বলতে পারো না। আমরা যা খাই কিন্তু সেটা খাবারের মধ্যে পড়ে না, এই যে এই সংজ্ঞা অনুযায়ী। দেখো, যেসব খাবার খেলে প্রাণীদের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন, ক্ষয় পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাদেরকে খাদ্য বলে। তার মানে এসব কাজ যে সমস্ত খাবার করে না তারা কিন্তু খাদ্য না। এমন দিয়ে প্রতিদিন খাচ্ছি এমন অনেক জিনিস, বলতে পারবে কেউ যা খাদ্য না এই সংজ্ঞা অনুযায়ী? ফল, শাকসবজি, হ্যাঁ, ফল শাকসবজি এমনি বললে হবে? ফলের মধ্যে কি আছে? হ্যাঁ, ফুচকা। ফুচকা, ফুচকার ভিতরে তো শর্করা আছে। এগুলো কেডা বলে? এগুলি মনিয়া না। খাবার মানে কি? খাবারের নাম না, খাবার হচ্ছে উপাদান। খাবার কোনটা? 6টাকে খাবার বলে: শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেলস এবং পানি। এর বাইরে এই 6টা হচ্ছে মূলত খাবার, আর কোনোটাই খাবার না। হুম, আর কোনোটাই কিন্তু খাবার না। শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেলস, পানি, এই 6টার বাইরে কোনোটা কিন্তু আর খাবার না, কারণ এগুলো আমাদের ওই যে শরীরের বৃদ্ধি, পুষ্টি, শক্তি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো সাহায্য করে না। যেমন চা খাও, কফি খাও, তারপরে শাক সবজির মধ্যে যে ইয়ে আছে, সেলুলোজ ফাইবার আছে। হ্যাঁ, আছে না সেলুলোজ? যে শাক খাইতেছো, সবজি খাইতেছো, সে সেলুলোজ কিন্তু আমাদের ডাইজেস্টে তো হয় না, সুতরাং এগুলো কিন্তু খাবার না।
কিন্তু অনেকেই সেলুলোজকে আমাদের মানে 7 নাম্বার খাদ্য উপাদান হিসেবে ধরে। যদিও এটা খাবার না, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অতীব জরুরি, অত্যন্ত দরকারি একটা জিনিস। আর চা কফি না খাইলে কেউ মরবে না, কোনো দরকার নাই। খাইলে কিছু বেনিফিট পাওয়া যায়, এটা মেডিসিন হিসেবে কাজ করে। হ্যাঁ, ওষুধ যেরকম মাঝে মাঝে জ্বরের উপকার করে, তারপরে আমরা ওষুধ খাই না, ওষুধও কিন্তু খাবার না। তো ওষুধ কেন খাই? বিভিন্ন ধরনের রোগ টোগ সারানোর জন্য খাই। তো চা কফি অনেকটা এরকম। অতিরিক্ত চা কফি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মনে রাখবে। 1-2 কাপ হয়তো শরীর সহ্য করতে পারবে, এটা কিন্তু খাবার নয়। এটা জাস্ট আমাদের নার্ভকে স্টিমুলেট করে, শরীরে একটু এনার্জি আসে, এই এনার্জি তৈরিও করে না, নার্ভকে স্টিমুলেট করে। তো এটা কোনোভাবেই খাবার না। ঠিক আছে? এরকম অনেক জিনিস আছে প্রতিনিয়ত আমরা খাচ্ছি। এই যেমন আমরা অনেক সময় এই দোকান থেকে যে গলির দোকান থেকে মিষ্টি জাতীয় জিনিস টিনিস খাই। সেখানে কিন্তু যে মিষ্টি যে কারণে লাগে সেটা কিন্তু সুগার না। হ্যাঁ, এবং ওই ওই মিষ্টির মূল কেমিক্যালসটা কিন্তু আমাদের বডিতে কোনো কাজে লাগে না, বরং ক্ষতি করে শরীরে। এবার আসলে আমাদের খাদ্য হলো 6টা, এই যে এই কাজগুলো করে 6টা খাবার: একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেলস এবং পানি। এর মধ্যে প্রথম তিনটা, শর্করা, প্রোটিন এবং লিপিডকে পরিপাকের প্রয়োজন হয়, আর ভিটামিন, মিনারেলস এবং পানিকে পরিপাকের প্রয়োজন হয় না। কেন হয় না? একজন বলো তো দেখি, কেন হয় না? নিচে লাল তিনটাকে পরিপাকের প্রয়োজন হয় না, আর কালো তিনটাকে পরিপাকের প্রয়োজন হয়। শর্করা, প্রোটিন, লিপিড তো জটিল। জটিল হলে কি সমস্যা? জটিল হচ্ছে, জটিল খাদ্যবস্তু তো সরাসরি ডাইজেস্ট পরিপাক হয় না। হ্যাঁ। স্যার এগুলো অদানাদার স্যার। হুম। অদানাদার হলে কি অসুবিধা? স্যার, মানুষ সেটা মানে পানিরে পরিপাক করা লাগে না স্যার। হ্যাঁ, বলছে পরিপাক করা লাগে না কেন? ওই যে শর্করা, প্রোটিন, লিপিড কি পরিপাকের প্রয়োজন কেন, আর বাকি তিনটাকে পরিপাক করা লাগে না কেন? ওই যে বিষয়টা হচ্ছে, আমি বলি, সেটা হচ্ছে তোমাদের মনে করো, আমি তোমাকে যদি আমরা যে খাবারগুলি খাই সেগুলো পাকস্থলীতে যায়, ক্ষুদ্রান্তে যায়, যাওয়ার পর এগুলো কোথায় জাল ঘটি রক্তে যায়। তো পাকস্থলী বা ক্ষুদ্রান্ত থেকে রক্তে যাওয়ার জন্য সরাসরি কোনো রুট নাই, কোনো চ্যানেল নাই, কোনো ছিদ্র নাই। এগুলো একটা বিশেষ কতগুলো প্রক্রিয়া এগুলো ওখানে যায়। তো এখন ভিটামিন, মিনারেলস এবং পানি হচ্ছে আকারে ছোট, ক্ষুদ্র। এরা পাকস্থলী ক্ষুদ্রান্তে যাওয়ার সাথে সাথে সেখান থেকে আমাদের যে ব্যারিয়ার গুলি আছে, ব্যারিয়ার গুলি ইজিলি পাস হয়ে রক্তে চলে যায়। আর অন্য তিনটা হচ্ছে সাইজে বড়। এরা পলিমার যৌগ, বায়োলজিতে বাংলা হচ্ছে জটিল যৌগ। যেমন মনে করো, আমি যদি তোমাকে একটা বড় তরমুজ দিই, হ্যাঁ, তুমি কিন্তু এই তরমুজটা আমাদের মুখস্থ দিয়ে ঢুকবে না। আর যদি তোমাকে আমরা আমরা কয়েকটা অমলকি খাই, সেটা অমলকি কিন্তু আমরা মুখের মধ্যে ঢুকে দিতে পারি, ঠিক না? তো এই ভিটামিন, মিনারেলস, পানি হচ্ছে অমলকির মতো। এদেরকে কাটা লাগবে না, সরাসরি আমাদের মুখস্থ দিয়ে ঢুকে যাচ্ছে। আর অন্যদিকে তরমুজটা বড় হওয়ার কারণে এটা আমাদের মুখস্থ দিয়ে ঢোকে না। এই জন্য আমাদেরকে কি করতে হয়? কেঁচি দিয়ে কেটে কেটে এগুলোকে মুখে ঢোকার উপযোগী করে পিস করতে হয়। সেই পিস আমরা মুখে দিই। তো এই শর্করা, প্রোটিন এবং লিপিড হচ্ছে তরমুজের মতো, এগুলো যখন আমাদের পাকস্থলীতে তরমুজের মতো থাকে, অর্থাৎ ওই সিস্টেম দিয়ে এরা পাস হতে পারে না। পাস না হতে গেলে এদের কি করতে হবে? ভেঙে ছোট ছোট ওই যে মনোমারে পরিণত করতে হবে। এই এই বড় বড় পলিমার থেকে মনোমারে পরিণত করার এই প্রক্রিয়াটাই হলো পরিপাক। অর্থাৎ তরমুজকে কেটে কেটে ছোট ছোট টুকরো করার যে প্রসেস, এগুলোকে কেটে কেটে ছোট ছোট টুকরো করতে হয়। তো তরমুজ কাটে কি দিয়ে? ছুরি দিয়ে। তো শর্করাকে কি দিয়ে কাটে, বা প্রোটিন, লিপিড কি কি দিয়ে কাটে আমাদের পৌষ্টিকতন্ত্রে? সেই ছুরিটার নাম কি? স্যার এনজাইম। হ্যাঁ, এনজাইম। এই এনজাইমের সাহায্যে শর্করা ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন কেটে কেটে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, লিপিড কেটে কেটে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এসব কারণে শর্করা, প্রোটিন, লিপিড কি পরিপাকের প্রয়োজন, কারণ এরা পলিমার যৌগ বা জটিল যৌগ। এরা আকারে অনেক বড়। এরা আমাদের ব্লাডের যে ব্যারিয়ার থাকে, হ্যাঁ, প্লাজমা মেমব্রেনের যে ব্যারিয়ার থাকে, সেই ব্যারিয়ার পাস করতে পারে না। অর্থাৎ এদেরকে ভেঙে কেটে কেটে ছোট ছোট মনোমারে পরিণত করতে হয়, এই কারণে এদেরকে পরিপাকের প্রয়োজন। আর অন্যদিকে ভিটামিন, মিনারেলস, পানি হচ্ছে ছোট। এমনিতে এরা ছোট আছে, এরা সরাসরি আমাদের ব্যারিয়ার পার হইতে পারে, এই কারণে এদের পরিপাকের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, পানি তো খাওয়ার সাথে সাথে রক্তে চলে যায়, সাথে সাথে। পানি মানে খুব বেশি অপেক্ষা করে না, সাথে সাথে চলে যায়। শুধু কি এনজাইমই এগুলা পরিপাক করে, হরমোনের কোনো কাজ নাই?
হরমোন হলো এনজাইম নিঃসরণের ক্ষেত্রে হরমোনের ভূমিকা আছে। হরমোন পরিপাকের কাজটা হরমোন করে না, বাট পরিপাকের কাজ যারা করে তাদেরকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে হচ্ছে হরমোন। হ্যাঁ। একটু বইতে লেখা আছে যে হরমোনের প্রভাবেও এনজাইমের সহায়তা, মানে সে প্রভাবক হিসেবে কাজ করে। না না, প্রভাবক হলো এনজাইম। অর্থাৎ একটা খাবার যখন আমরা খাই, ইভেন আমরা যদি কোনো খাবারের কথা চিন্তাও করি, তখন আমাদের পাকস্থলীতে বিভিন্ন রস, যেমন মুখে লালা আসে, পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। এই কাজগুলো করার ক্ষেত্রে দুইটা স্টিমুলেটর হিসেবে কাজ করে, একটা হচ্ছে নার্ভ আর একটা হচ্ছে হরমোন। নার্ভ এবং হরমোন পরিপাকে সরাসরি অংশগ্রহণ করে না। যারা পরিপাকে অংশগ্রহণ করে মেইনলি এনজাইম, সাথে মনে করো দাঁতের একটা ভূমিকা আছে, জিহ্বার একটা ভূমিকা আছে, লালার একটা ভূমিকা আছে, ঠিক না? পাকস্থলীর ভূমিকা আছে। অর্থাৎ যারা কাজ করে পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে স্টিমুলেট করে, তাদেরকে উৎসাহ দেয়, তাদেরকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। এনজাইম সিক্রেশনে হরমোন না হলে কিন্তু এনজাইম সিক্রেট হবে না। হ্যাঁ। তো এই হরমোন সরাসরি পরিপাকে কাজ করে না, হরমোন হচ্ছে এনজাইমকে নিঃসরণে সাহায্য করে। যে সমস্ত গ্রন্থি এনজাইম সিক্রেট করে তাদেরকে তাদেরকে স্টিমুলেট করে বা তাদেরকে নির্দেশ দেয় যে তুমি এনজাইম নিঃসরণ করো। যে এখন সে মাংস খাচ্ছে, তাহলে মাংসের জন্য যেটা দরকার সেটা নিঃসরণ করো। বা কেউ শর্করা খাচ্ছে, তাহলে শর্করার জন্য যেটা দরকার সেটা নিঃসরণ করো। এরকম আর কি। হরমোনের একটা ভূমিকা আছে। হরমোন হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ। ওই যে সিনেমা বানায় না, অভিনয় করে কারা করে? নায়ক নায়িকারা করে। যে সিনেমা তৈরি করে কে? ডিরেক্টর, কলা কৌশলী, ক্যামেরাম্যান, ঠিক না? এদেরকে তো সিনেমাতে দেখা যায় না। যে হরমোনের ভূমিকা অনেকটা ডিরেক্টরের মতো, ক্যামেরাম্যানের মতো। আর এনজাইমের ভূমিকাটা হচ্ছে নায়ক নায়িকার মতো। তারা মূল কাজটা তারা করে, আর এদেরকে কাজটা করাই হচ্ছে হরমোনে। এবং স্নায়ুর একটা ভূমিকা আছে, এগুলো আমাদের আছে লাস্টের দিকে আর কি। এখন সবার আগে পরিপাক কাকে বলে? আমরা তো, তোমরা 9 10 পড়ে আসছো, সবাই পরিপাক পরিপাক শিখে গেছে। কিন্তু এখন জিজ্ঞেস করলে বেশিরভাগ বলতে পারবে না। এর কারণ হচ্ছে ভুলে গেছো। বলে গেছে কেন? পড়ছে ভুলার জন্য, ঠিক না? তো আমরা তো এখন ভুলার জন্য পড়ি না। হ্যাঁ, ইতিমধ্যে তোমাদের প্রায় 3 4 মাস হয়ে গেছে, তোমরা কিন্তু এখন ম্যাচিউর। যে কোনো সংজ্ঞা আসলে আমাদেরকে কি করতে হবে? কোন নিয়মে সংজ্ঞাটা পড়ছে সেটাকে চিন্তা করতে হবে। মানে পরিপাকের সংজ্ঞা কোন নিয়মে পড়ছে কে বলতে পারবা? সংজ্ঞা বলা দরকার নেই, নিয়ম বললে হবে। চিন্তা করো তো, কে বলতে পারবা কোন নিয়মে পড়ছে? আমরা কোনো সংজ্ঞা মুখস্থ করবো না, আমরা প্রতিদিন বলতেছি। মুখস্থ করলে বলে যাব। বেশি সম্ভব পলিমার মনোমার এটার মধ্যে। পলিমার মনোমার মধ্যে না। না না, না, এটা এটা হচ্ছে অবস্থান প্রধান না বৈশিষ্ট্য। না, অবস্থান কিসের? পরিপাকের অবস্থান কোথায়? পরিপাক তো 3 4 জায়গায় হয়। অবস্থান প্রধান বৈশিষ্ট্য কয়টা? হলো ইকুয়েশনের মধ্যে পড়ছে। পরিপাকের সংজ্ঞা ইকুয়েশনের মধ্যে পড়ছে। এই যে 3টা শব্দ মনে রাখলে পরিপাকের সংজ্ঞা শেষ। একটা হচ্ছে জটিল খাদ্য, যেমন জটিল খাদ্য করা শর্করা, প্রোটিন এবং লিপিড, একসাথে জটিল খাদ্য বলছি, কেমন? এরপরে বিভিন্ন এনজাইম, ওই যে বললাম ছুরি দিয়ে কাটে এনজাইম। আর হলো এই সরল খাদ্য সার মানে কি? মনোমার। হ্যাঁ। তো বায়োলজিতে মনোমার না বলে আগে বলছি মনোমার। পলিমার শব্দটা কেমিস্ট্রির সাথে বেশি ইউজ হয়। বায়োলজিতে এদেরকে এসে বলে পলিমারকে বলে কমপ্লেক্স ফুড বা জটিল খাদ্য, আর মনোমারকে বলে সরল সরল। হ্যাঁ। সরল খাদ্য। তাহলে এই 3টা শব্দ দিয়ে এখন যদি তুমি একটা মিনিংফুল সেন্টেন্স মেক করতে পারো, যাই হবে সেটা কিন্তু পরিপাকের সংজ্ঞা হবে। বইতে যাই লেখা থাকে। সেতুকে দেখা যাচ্ছে, বলো সেতু একটা সেন্টেন্স মেক করে 3টে শব্দ দিয়ে। হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যসমূহ হচ্ছে বিভিন্ন এনজাইমের সাহায্যে বিভিন্ন এনজাইমের সহায়তায় সরল খাদ্যসারে পরিণত পরিণত হয়। হয়, তাকে পরিপাক পরিপাক। বলে। হ্যাঁ, হয়েছে। তবে সরল ও শোষণ উপযোগী। ওই তুমি যা বলছো তা লিখলেও হবে, কোনো সমস্যা নাই। শোষণ উপযোগী, সরল হইলে হয় না, এটাকে শোষণ উপযোগী হইতে হয়। হ্যাঁ। মানে আমাদের ওই যে বললাম, আমাদের পৌষ্টিক তন্ত্র এগুলো রক্তে অ্যাবজর্ব হয় বা শোষিত হয়। তো সরল ও শোষণ উপযোগী খাদ্য সারে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। তাহলে যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় বা প্রক্রিয়ায় জটিল খাদ্য, জটিল খাদ্য ব্র্যাকেটে লিখতে বড় শর্করা, প্রোটিন লিখতে। জটিল খাদ্য বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে সরল ও শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক।
তাহলে এখন পরিপাকের সংজ্ঞা আমরা শেখার সময় সেন্টেন্সটা কোনোভাবে মুখস্থ করব না, আমরা কি মুখস্থ করব? তিনটা শব্দ মুখস্থ করব, জটিল খাদ্য, এনজাইম এবং সরল খাদ্য। এই তিনটা শব্দ দিয়ে আমরা কি করব? একটা বাক্য রচনা করব। এখন মনে করো তোমরা পরিপাকের সংজ্ঞা শিখলাম, শিখাইলে বই তো লেখা আছে। এখন পরীক্ষা যাওয়ার প্রশ্ন আসবে, যদি বলে, যেমন আমরা এই কাজগুলি করি, কারণ আমরা ভিক্টোরিয়া কলেজে প্রশ্ন করার সময় আমরা কখনো স্টুডেন্টের মুখস্থ বিদ্যাকে টেস্ট করি না, আমরা সবসময় বেসিক ফান্ডামেন্টাল, অর্থাৎ তোমাদের ফাউন্ডেশন ডেভেলপ হয়েছে কিনা সাবজেক্টের, এই জিনিসটা আমরা টেস্ট করি। কারণ আমরা বলি যে প্রোটিন পরিপাক কাকে বলে, ঠিক আছে? এখন বলো প্রোটিন পরিপাক কাকে বলে? হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শর্করা প্রোটিন প্রোটিন বলছি, প্রোটিন। প্রোটিন এনজাইমের সহায়তায় প্রোটিন ভেঙে জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে হচ্ছে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, তাকে বলা হয় প্রোটিন পরিপাক। অনুরূপভাবে শর্করা, একইভাবে লিপিড, ঠিক না? লিপিডের ক্ষেত্রে কি বলবা? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় লিপিড জাতীয় খাদ্য বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়, তাকে লিপিড পরিপাক বলে, ঠিক না? এখন আসো পরিপাক দুই ধরনের। আচ্ছা, কেউ কোনো কিছু না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে সবসময় বলছি, হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করবে, অবশ্যই জিজ্ঞেস করবে। স্যার খাদ্য সার খাদ্য উপাদান একই একই একই, এই যে কোনো একটা বলে খাদ্য সার, খাদ্য সার মানে কি? সার মানে এখানে কি বুঝেছে বলো তো? সার মানে কি ফার্টিলাইজার? খাদ্য সার, এখানে সার কথাটার মানে কি? সার মানে হচ্ছে এখানে মূল জিনিসটা, মূল জিনিসটা। হ্যাঁ অর্থাৎ আমরা যা খাই তার মধ্যে সবকিছু কিন্তু আমাদের বডিতে কাজে লাগে না, যে অংশটা আমাদের বডিতে কাজে লাগে সেটাই হচ্ছে সার। যেমন আমরা যদি ভাত খাই, ভাতের মধ্যে যে যে গ্লুকোজটা আমাদের রক্তে যাবে শুধু সে অংশটা হচ্ছে সার। এখানে বাকি যে অপাচ্য অংশ, যেগুলোতে কোনো খাদ্য উপাদান, আগে বলছি, গ্লুকোজ নাই, ভিটামিন নাই, মিনারেল নাই, পানি নাই, হ্যাঁ, না অন্য জিনিস যদি থাকে সেটা আমাদের বডির কোনো কাজে লাগবে না। হ্যাঁ, সেটাকে সার না, অর্থাৎ মূল জিনিসটা হলো সার। খাদ্য সার মানে কি? খাদ্যের যে অংশটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে খাদ্য সার। তাহলে খাদ্য উপাদান, খাদ্য সার একই কথা। এখন আসলে পরিপাক দুই ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে রাসায়নিক। তো যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক কাকে বলে, এটাও শিখার আগে তোমাদেরকে আগে যেতে হবে কোথায়? তোমাদের পূর্ব জ্ঞান, মানে আগে যে লেখাপড়া করছো কেমিস্ট্রিতে, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা, সেটা তো তোমরা পারো নিশ্চয়ই। হ্যাঁ, পারো কেউ? আচ্ছা, সেতু বাদে আর কেউ আসো? ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, নাকি আমি জিজ্ঞেস করবো? আমার জিজ্ঞেস করলে আমার মাইন্ড করো না, হ্যাঁ, ক্লাসের অংশ, পড়া জিজ্ঞেস করতে হবে, এটা ক্লাসের অংশ, ঠিক আছে? এই যে ইয়াকে দেখা যাচ্ছে, অপরূপকে দেখা যাচ্ছে, দিঘিকে দেখা যাচ্ছে, তারপরে সুপ্রিয় দত্তকে দেখা যাচ্ছে এই পেজে। হ্যাঁ, তোমরা কি দেখতেছো ওদেরকে? হ্যাঁ, আমি যাদের নাম বললাম, আরো সে কি দেখা যাচ্ছে? একজন বলো, ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনটাতে মানে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু মানে ওই পদার্থটাই মানে রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না। রাসায়নিক পরিবর্তনের ফলে একটা আচ্ছা, বুঝছি। তোমার মাইকটা, আরসের মাইকটা স্টপ করো, সাউন্ড আসতেছে কেন জানি। আচ্ছা, আরসে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে পরিবর্তনে কোনো বস্তুর, হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন হয় না, রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না। ধর একটা জিনিস, শর্করা আছে, মনে করো আমরা কি করলাম, একটা বিস্কিট খেলাম, কথার কথা। তো বিস্কিটটা কি, এটা শর্করা দিয়ে খাবার সবাই যাবে। একটা নুডলস খেলাম, নুডলস অনেক লম্বা, এটা অনেক লম্বা থাকে। তো এটা আমরা কি করলাম, এত লম্বা জিনিসটাকে দাঁত দিয়ে কেটে 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 খাইলাম, এটা কি হইলো, আকারে ছোট হইলো। কিন্তু নুডলস এর মধ্যে কি আছে, শর্করা আছে, মানে স্টার্চ আছে। কেটে কেটে 10 টুকরা করার পরও এটা স্টার্চে রয়ে গেল, মনে করো। তাহলে এটা কিন্তু ভৌত পরিবর্তন। হ্যাঁ, আর রাসায়নিক পরিবর্তন কখন হয়, যখন তার রাসায়নিক অবস্থার পরিবর্তন হয়ে যায়। যদি এই নুডলসটার মধ্যে আছে স্টার্চ, স্টার্চটা ভেঙে যদি মল্টোজ হয় অথবা গ্লুকোজ হয়ে যায়, তখন সেটা হবে রাসায়নিক পরিবর্তন। তোমাদের সেই ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞাটা এখানে যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাকের সংজ্ঞা। তাহলে যান্ত্রিক পরিপাক কাকে বলে? যে পরিপাকে খাদ্যের কোনো রাসায়নিক অবস্থার পরিবর্তন হয় না, খাদ্যটা আহ মানে ভাঙ্গার আগে যে রাসায়নিক, মানে রাসায়নিক ভাবে যে নামটা ছিল, ভাঙ্গার পরেও রাসায়নিক সেম রাসায়নিক গঠন রয়ে গেছে,
সেটা হলো যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক হলো যে পরিপাকে খাদ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে। হ্যাঁ, যেমন প্রোটিন ভেঙে যদি কি হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, প্রোটিন ভেঙে যদি পলিপেপটাইড হয়ে যায়, তখন কিন্তু এটা রাসায়নিক পরিপাক। তোমার একটা একটা মুরগি বিশাল রান, এটার ভিতরে সবই তো হলো প্রোটিন। এখন এটাকে কেটে তুমি 3 টুকরা করলা। হ্যাঁ, প্রথমে যান্ত্রিক পরিপাক শুরু হয়ে গেছে কিন্তু রান্না করে, হ্যাঁ, ওই যে দা বটির মধ্যে খেতে কেটে মনে করো 3 টুকরা বানাইলা, তাহলে এখানে কি হয়ে গেল, এটা যান্ত্রিক পরিপাক। তারপর এটাকে আবার হ্যাঁ, মুখের মুখে ঢুকাই দিলাম, মুখে ঢুকার পরে কিন্তু এটাকে আবার দাঁত দিয়ে মানে ছিঁড়লা, ছিঁড়ার পরেও কিন্তু এটা প্রোটিনের রয়ে গেল মনে করো। হ্যাঁ, কিন্তু আকারে কিন্তু ছোট হয়েছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, কিন্তু তার রাসায়নিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ প্রোটিন প্রোটিনে রয়ে গেছে। তখন সেটা হবে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক হবে যদি এখানে সাথে সাথে কি হয়ে যায়, রাসায়নিক গঠনের চেঞ্জ হয়ে যায়, প্রোটিন পলিপেপটাইড হয়ে গেছে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে, তখন সেটা হবে রাসায়নিক পরিপাক। তাহলে সংজ্ঞা কি, যে পরিপাকে খাদ্যের রাসায়নিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, কিন্তু আকার আকৃতিতে কি হয়, ছোট হয়, পরিবর্তন হয়, সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। মনে করো একটা কাঠ আমি নিলাম, এই কাঠটাকে একটা কি সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক না? এটাকে আমি করার দিক দিয়ে 3 টুকরা করলাম, তাহলে এটা কি হয়ে গেছে, ছোট হয়েছে, কিন্তু কাঠের মধ্যে তো সেলুলোজে রয়ে গেছে, ঠিক না? এটা হলো যান্ত্রিক পরিবর্তন, যান্ত্রিক পরিপাক। আর যদি এটাকে ভেঙে সেলুলোজ ভেঙে আমরা গ্লুকোজ বানাই ফেলি, তখন সেটা হবে রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক কারা করে, সাধারণত আমাদের কোষ্ঠীর বিভিন্ন অংশ যুক্ত, যখন খাবারটা মুখে থাকে, দাঁত, জিহ্বা, লালা, তারপরে এখানে আরো দুটো জিনিস আছে, একটা হলো সফট প্যালেট আর একটা হার্ড প্যালেট, বাংলায় বলে নরম তালু, শক্ত তালু। এদের সম্মিলিত ক্রিয়ায় কি হয়, খাবারটা ভেঙে ছোট ছোট হয়, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক হলো কি, লালার মধ্যে এনজাইম আছে, সে এনজাইম কি করে, শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে, তাহলে সেটা হলো রাসায়নিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাকে এনজাইমের কোনো কাজ নাই, যান্ত্রিক পরিপাকটা মূলত করে কে, জিহ্বা, দাঁত, লালা, তার পাকস্থলীতে পাকস্থলীর পেশি, ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তের পেশি, বিভিন্ন জিনিস করে। আর রাসায়নিক পরিপাক এনজাইম, এনজাইম ছাড়া রাসায়নিক পরিপাক হয় না। আমাদের পরিপাক এনজাইম ছাড়া রাসায়নিক পরিপাক হয় না। তো অনেক সময় কি হয়, যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাকের মধ্যে পার্থক্য আসতে পারে, যান্ত্রিক পরিপাক কাকে বলে, রাসায়নিক পরিপাক কাকে বলে। সেক্ষেত্রে আমরা কি করতে, সংজ্ঞাটা আগে দিব, যে কোনো পার্থক্য আসলে পরীক্ষায় 1 নম্বরের সংজ্ঞা মনে রাখবা, বইতে যাই লেখা থাকুক। আমি খুব মানে ইরিটেটিং, স্টুডেন্টরা পরীক্ষা দেয় যে আসলেই যা শিখে আসে বইতে যা আছে তাই লিখে দেয়, প্রশ্নের আনসার হবে প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে কি এসেছে তার। তো যে কোনো পার্থক্য যদি পরীক্ষা আসে, 1 নম্বরে আগে সংজ্ঞা লিখবা। তাহলে যান্ত্রিক পরিপাক কাকে বলে, যে পরিপাকে খাদ্যের রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না, তাকে যান্ত্রিক পরিপাক বলে। রাসায়নিক পরিপাক কাকে বলে, যে পরিপাকে খাদ্যের রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে রাসায়নিক পরিপাক বলে, 1 নম্বর। 2 নম্বরে কি দিবা, যান্ত্রিক পরিপাক ঘটে দাঁত, জিহ্বা, লালা, তারপরে পাকস্থলীর পেশি ইত্যাদি। আর রাসায়নিক পরিপাক ঘটে এনজাইমের সাহায্যে, ঠিক আছে? এরপর একটা এক্সাম্পল দিতে পারো, একটা বিস্কিট, যেমন কোথায় যেন একটা এক্সাম্পল আছে এখানে, এই যে দেখো, যেমন একটি বিস্কুট দাঁতের সাহায্যে ভেঙে ছোট ছোট টুকরা পরিণত হয়, কিন্তু বিস্কুটের রাসায়নিক পরিবর্তন ঘটে না, এটা হলে যান্ত্রিক পরিপাক হবে। আর রাসায়নিক পরিপাক কখন হবে, বিস্কুটটা টুকরো টুকরো হয়েছে, প্লাস এই টুকরো স্টার্চ, বিস্কুটে আমরা জানি স্টার্চ আছে, সেই স্টার্চ ভেঙে যদি মল্টোজ বা গ্লুকোজ হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে রাসায়নিক পরিপাক। ওকে, তো এখানে সুন্দর করে লেখা আছে, আমরা তখন যা বললাম, তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করবে না, আমি মনে করি এই লাইন বাই লাইন মুখস্থ করার জন্য তোমাদের কিন্তু আমি এগুলো দেই না, বুঝতে পারছো? এগুলো আগে দিতাম না, কারণ আমি মনে করি ব্রেনের, আমার তোমাদের ব্রেনের, স্যার হ্যাঁ, স্যার যান্ত্রিক পরিবারকে ভৌত পরিবার বলা যায়? হ্যাঁ, যান্ত্রিক পরিবারকে ভৌত 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 পরিপাক, এটা যান্ত্রিক পরিপাক মানে ভৌত পরিপাক বলে কোনো শব্দ দুনিয়াতে নাই, কেমন মানে সেম মিনিং। আমরা এই কারণে তোমাদের পূর্ব জ্ঞানটাকে কাজে লাগাইছি, কেন, যাতে তোমাদের পড়াটা মনে থাকে। অলরেডি তোমরা ভৌত পরিবর্তন জানো, তার সাথে মিল রেখে যান্ত্রিক পরিপাকটা পড়লে যান্ত্রিক পরিপাকটা নতুন করে আর মুখস্থ করা লাগতেছে না, এই কারণে ওখান থেকে কথাটা টান দিছি। আমাদের ভৌত পরিপাক বলতে কোনো পরিপাক পৃথিবী মানে এই শব্দটা ইউজ হয় না আর কি, হ্যাঁ, কোথাও কেউ ইউজ করে নাই। তবে তুমি মনে রাখার সুবিধার্থে ভাবে বলতে পারো, তবে খাতা কলম এগুলো লিখো না, কারণ মানে একটা শব্দ যদি ব্যবহার না থাকে, সেটা কিন্তু লেখা ঠিক না, বুঝতে পারছো? মানে ভৌত পরিপাক শব্দটা কোথাও ব্যবহার নাই, তবে এটাকে আমরা ওইটার সাথে কম্পেয়ার করছি, কেন, যাতে তোমাদের এই জায়গায় এসে যান্ত্রিক পরিবর্তন আর মুখস্থ করা না লাগে। যেহেতু অলরেডি তোমরা ভৌত পরিবর্তন জানো, সেই ভৌত পরিবর্তনের জায়গায় যান্ত্রিক পরিপাক কতটা রিপ্লেস করে দিলেই সংজ্ঞাটা শেষ।
বুঝতে পারছো? এবার আসো, আমাদের একটা পৌষ্টিকতন্ত্রে কিন্তু অনেকগুলো অংশ আছে, সে মুখ গহ্বর, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, তারপরে আরো কতগুলি আছে কি জানো, বৃহদান্ত্রের ক্ষুদ্রান্ত্রের মধ্যে আবার বিভিন্ন পার্টস আছে, বৃহদান্ত্রের মধ্যে আবার বিভিন্ন পার্টস আছে। সব জায়গায় কিন্তু পরিপাক ঘটে না। কোন কোন অংশে পরিপাক ঘটবে এটা কিভাবে বুঝবো আমরা? যে অংশ থেকে এনজাইম সিক্রেট হয়, মনে রাখবা, পৌষ্টিকতন্ত্রের যে অংশে এনজাইম নিঃসৃত হয় সে অংশে খাবারের পরিপাক ঘটে। আর যে অংশে এনজাইম নিঃসৃত হয় না সে অংশে খাবারের পরিপাক ঘটে না। ঠিক আছে? যেমন মনে করো আমি এখানে চারটা ছবি দিলাম, বলো তো কোন কোন জায়গায় পরিপাক হবে, কোন কোন জায়গায় পরিপাক হবে না, কে বলতে পারবা? স্যার 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 হ্যাঁ বলো। অন্যনালী ছাড়া সবকিছুতে পরিপাক হবে। স্যার হ্যাঁ, হ্যাঁ, আর সে বলো, স্যার কে বলতেছে বলো? আরো সে মনে হয় নাকি? স্যার আমি স্যার না, আর একজন কথা বলছে, তোমারটা তো শুনছি। স্যার পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রের হবে। বৃহদান্ত্র হবে না। আর না, অন্যান্য, ও স্যার হ্যাঁ, বৃহদান্ত্র শোষণ হয়। হ্যাঁ, বৃহদান্ত্রে খাবারের পরিপাক হবে না। হয়। হবে না, তার কারণ হলো বৃহদন্ত্রের সাথে এখানে কোন অংশে পরিপাক হবে না হবে তা আসলে নির্ভর করে কোন অংশের সাথে আমাদের পরিপাকের জন্য গ্রন্থি, পরিপাক গ্রন্থি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পরিপাক গ্রন্থিগুলো বিভিন্ন ধরনের রস নিঃসৃত করে, সেই রসের মধ্যে এনজাইম থাকে। যেমন আমাদের মুখ গহ্বরে একটা গ্রন্থি যুক্ত আছে, সেটা হলো লালা গ্রন্থি। পাকস্থলীতে একটা গ্রন্থি যুক্ত আছে, সেটা হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। এখানে পাকস্থলীতে খাদ্য পরিপাক ঘটে। ক্ষুদ্রান্তের কি আছে, একদিকে ক্ষুদ্রান্তের কোষগুলো গ্রন্থি হিসেবে কাজ করে, অন্যদিকে ক্ষুদ্রান্তের সাথে অগ্নাশয় কানেক্টেড। হ্যাঁ, তো অগ্নাশয় রসগুলো ক্ষুদ্রান্তে এসে পড়ে, এই কারণে ক্ষুদ্রান্তে পরিপাক ঘটবে। এই অন্ননালী এবং বৃহদান্ত্রের সাথে কোনো গ্রন্থি যুক্ত নাই, অর্থাৎ কোনো গ্রন্থির নিঃসৃত রস অন্ননালী কিংবা বৃহদান্ত্রের সাথে যুক্ত নয়। এই কারণে এই দুইটা অংশে খাদ্যের পরিপাক ঘটে না। তাহলে খাদ্যের পরিপাক এখানে আমাদের বোঝার বিষয় হলো, এই চারটা দেখো। তাহলে খাবার পরিপাকের তিন জায়গায়, একটা হচ্ছে মাউথ ক্যাভিটি, এই যে মুখ বা বাক্কাল ক্যাভিটি, মুখের গহ্বর, এই যে আমাদের জিহ্বা টিব্বা যেখানে আছে, হা করলে আমরা যে গহ্বরটা আছে না, এটাকে বলে বাক্কাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটি। এই জায়গায় খাদ্যের পরিপাক ঘটে। কেন ঘটে? কারণ এখানে লালা গ্রন্থি যুক্ত আছে। এরপরে স্টোমাক বা পাকস্থলীতে খাদ্যের পরিপাক ঘটে। কেন ঘটে? কারণ এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি যুক্ত আছে। স্মল ইন্টেস্টাইনে কি আছে? স্মল ইন্টেস্টাইন নিজেও একটা গ্রন্থি, সাথে সাথে এটার সাথে যকৃৎ যুক্ত আছে, তারপরে ওই যে অগ্নাশয়, হ্যাঁ, এগুলি অগ্নাশয় কিন্তু তার নিঃসৃত রসটা কিন্তু ইন্টেস্টাইনে এসে পড়ে, স্মল ইন্টেস্টাইনে এসে পড়ে। এটা বাংলা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এই কারণে স্মল ইন্টেস্টাইনেও পরিপাক হয়। লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রে পরিপাক হয় না, তার কারণ হচ্ছে এটার সাথে কোনো গ্রন্থি যুক্ত নয়, অর্থাৎ কোনো গ্রন্থি নিঃসৃত রস এখানে আসে না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই মাত্র এই তিনটা জায়গায় খাদ্যের পরিপাক ঘটে। আর প্রত্যেকটা জায়গায় দুই ধরনের পরিপাক, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। স্টোমাকেও যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্ত্র যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। কয় ধরনের খাবারের পরিপাক ঘটবে? তিন ধরনের। প্রত্যেকটা জায়গায় তিন ধরনের খাবারের পরিপাক চেক করতে হবে কোথায় কি অবস্থা আছে। এখন কোন একটা জায়গায় কার্বোহাইড্রেট পরিপাক হবে কিনা এটা নির্ভর করবে ওই জায়গার গ্রন্থির যে নিঃসৃত রস, সেই রসে সেই খাবার পরিপাকের এনজাইম আছে কিনা। এখন যেমন মুখ গহ্বরে লালা গ্রন্থি থেকে লালা আসে, সেই লালাতে শর্করা পরিপাককারী এনজাইম থাকে, তাহলে শর্করা পরিপাক হবে। প্রোটিন এবং লিপিড পরিপাককারী কোনো এনজাইম লালাতে থাকে না, তাহলে মুখ গহ্বরে প্রোটিন এবং লিপিডের পরিপাক হবে না। এরকম বলে দিবা, মুখ গহ্বরে প্রোটিন এবং লিপিডের পরিপাক হয় না, কারণ লালার মধ্যে প্রোটিন এবং লিপিড পরিপাককারী কোনো এনজাইম নাই। তাহলে এই এই যে চারটা, এটা ইম্পর্টেন্ট কেন পরীক্ষাতে কিন্তু দেখো, কেউ কিছু বলতেছো, কেউ কিছু না বললে মাইক্রোফোনটা অফ রাখবে, হ্যাঁ? আর বললেই কেবল অন করবে। যেমন সেহেতু তুমি অফ রাখবে, যখন কথা বলবে তখন অন করবে, হ্যাঁ? নাহলে ওই যে কিট 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 একটা সাউন্ড আসে, যখন ফ্যান ট্যান চলে যায় ফ্যানের সাউন্ড কিন্তু ক্লাসে ঢুকে যায়। এটা ওই জুম সফটওয়্যারটা খুবই সফিস্টিকেটেড সফটওয়্যার, তো মানে কোনো কিছু ওভারলোড করেন, একেবারে একটা নিঃশ্বাসের শব্দ পর্যন্ত চলে আসে। তোমরা যখন কথা বলবে তখন মাইক্রোফোনটা অন করবে, অন করে কথা বলবে, কথা বলার ব্যাপারে তোমাদের স্বাধীনতা আছে, হ্যাঁ? কিন্তু আর নাহলে অফ করে ক্লাস শুনবে। ওকে, তাহলে তোমরা কি এই যে স্লাইডটাকে বুঝতে পারছো? আমাদের তিন জায়গায় পরিপাক হবে। ধরন কয়টা? তিন জায়গায়, প্রত্যেকটাতে দুই ধরনের পরিপাক, একটা যান্ত্রিক একটা রাসায়নিক। তিন জায়গায় আমরা তিনটা খাবারের চেক দিয়ে দেখবো কোন কোন খাবারের পরিপাক হয়। এটা একটা বেসিক একটা প্রশ্ন।
পরীক্ষা আসে, ধরো মনে করো কোনো একটা অংশে কোন একটা নির্দিষ্ট জিনিস পরীক্ষা আসে, কথার কথা মনে করো বলবে যে কি পাকস্থলী বুঝাইলে, পাকস্থলীতে রাসায়নিক পরিপাক কোনটার, মনে করো প্রোটিনের। তাহলে কি হলো, এই জিনিসটা পরীক্ষা আসলো। এখন তুমি যদি পাকস্থলী এই জিনিসটা পরীক্ষা আসছে, পাকস্থলীতে প্রোটিনের রাসায়নিক পরিপাক পরীক্ষা আসছে, কথার কথা উদ্দীপক দিয়ে বুঝে দিই। যেমন এবারও তো মনে হয় ওই যে ভিক্টর কলেজে দেখলাম এরকম কি জানি কি জানি আদনান কি জানি খাইছে দেখলাম, হ্যাঁ ওই যে রোস্ট খাইছে নাকি, নাকি কি জানি আসছে। তো এখন কি হইলো, কেউ যদি এখন মনে করো একেবারে এখান থেকে শুরু করে মুখ গহ্বর, মুখ গহ্বর মেকানিক্যাল, মুখ গহ্বর কেমিক্যাল, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, দুনিয়ার সব যদি লিখে ফেলে তাহলে হবে? হবে না। একেবারে যদি স্টোমাকেরও পুরো অংশ কিন্তু লিখতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় যতটুকু আসছে ততটুকু লিখতে হবে, এবং এটা কিন্তু চিনতে হবে পরীক্ষা আসলে কতটুকু আসছে। এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে শর্করা চিনতে হবে, শর্করা খাবার চিনতে হবে, প্রোটিন খাবার চিনতে হবে, লিপিড খাবার চিনতে হবে। যেমন একটা খুব সুন্দর একটা উদ্দীপক ফেসবুক টেস্ট পেপারে ঘুরে, সেটা হচ্ছে কেউ একদম ওই যে আদনান সকালবেলা রুটি দিয়া ডিম ভাজি দিয়া ডিম ভাজি দিয়া রুটি খাইয়া কলেজে গেছে। তাহলে তার খাদ্যের পরিবার সে কি কি খাবার খেয়েছে বলতে পারবা? রুটি দিয়া ডিম ভাজি করে রুটি দিয়া সকালবেলা নাস্তা খেয়েছে, এই অবস্থায় তার শর্করা আর আমিষ। শর্করার আমিষ, হ্যাঁ লিপিড লিপিডও বাদ গেছে, লিপিডও আছে কিন্তু। ডিমে লিপিড আছে, বুঝতে পারছো? মানে উদ্দীপকটা খুবই ছোট, এক লাইনের, কিন্তু এটার ভিতরে তিনটা খাবারই কিন্তু আছে, বুঝতে পারছো? আবার আবার একটা এরকম এই উদ্দীপকটাকে আবার দেখলাম কেউ কেউ এক্সটেন্ড করছে এরকম যে রুটি দিয়া ডিম ভাজি দিয়া নাস্তা খাইয়া তারপর টিস্যু দিয়া হাত মুছে কলেজে গেছে, ঠিক আছে? তো এখন টিস্যুর মধ্যে কি আছে? ফাইবার। সেলুলোজ আছে, সেলুলোজ আছে, ঠিক না? তো সেলুলোজ, তো সেক্ষেত্রে এরকম হইলে কিন্তু প্রশ্ন অন্য প্যাটার্নে আসে আর কি, হ্যাঁ মানে বলবে যে সে এই সরকার মানে রুটি এবং ডিম তার পরিপাক তন্ত্রে পরিপাক হলেও টিস্যু বা যে কোনো ভাবে প্রশ্ন সেট করা যায়, টিস্যু আসলে পরিপাক হবে না, কারণ আমাদের বা গরু ছাগল কিন্তু আবার টিস্যু হজম করতে পারে, কারণ তাদের এনজাইম আছে, বুঝতে পারছো? যাই হোক, তো এই জিনিসগুলো একটু স্পেসিফিক করে চিনতে হবে। আচ্ছা তোমরা কি শর্করা চিনো? কোন কোন খাবারকে শর্করা বলে? জেনারেলি বলতে হবে কিন্তু, হ্যাঁ। যত শস্য, আমি সহজে বলি, যত শস্য আছে, যেমন কি ধান, গম, ভুট্টা, বার্লি, জব, জোয়ার, এর মধ্যে অনেক শস্যের নাম হয়তো তোমরা শোনো নাই, হ্যাঁ কারণ আমরা অ্যাভেলেবেল এগুলো দেখিও না, খাইও না, আমরা মেনলি চিনি হচ্ছে ধান এবং গম। হ্যাঁ ভুট্টাও কেউ কেউ চিনে থাকতে পারো, কিছুটা ভুট্টার ব্যবহার আছে। আর এবার যেগুলো বললাম বার্লি, জব, জোয়ার, এগুলো খুবই লিমিটেড। তারপরে এগুলো চীনের মনে করো শস্য জাতীয় যত জিনিস আছে সব, আচ্ছা আর একটা হচ্ছে আলু, সবজির মধ্যে অনলি পটেটো, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। তো কোনো একটা খাবার যদি শর্করা বলি আমরা বা প্রোটিন বলি, এর অর্থ এই নয় যে ওখানে ওই খাবারটা ছাড়া অন্য কিছু থাকে না। এখানে কিন্তু শর্করা জাতীয় খাবার বললেও সেখানে কিন্তু প্রোটিন থাকতে পারে খুব মাইনর, তারপরে তোমার লিপিড থাকতে পারে, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু পরিপাকের ক্ষেত্রে আবার লুপ করতে হবে। যেমন তুমি ভাত খাইছো, ভাতের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে প্রোটিন থাকে। তুমি রুটি খাইছো, রুটির মধ্যেও কিন্তু সামান্য পরিমাণে প্রোটিন থাকে। তুমি ডিম খাইছো, ডিমের মধ্যেও কিন্তু শর্করা আছে। তুমি মাংস খাইছো, মাংসের মধ্যেও কিন্তু শর্করা আছে। তো এগুলোকে ওইভাবে ধরা যাবে না কিন্তু, হ্যাঁ। তাহলে যত শস্য জাতীয় জিনিস আছে সব হচ্ছে শর্করা। আর মাছ মানে প্রোটিন কোনগুলা? চারটা জিনিস: মাছ, মাংস, ডিম, ডাল, এই চারটা জিনিসকে প্রোটিন ধরবা। আর এগুলো কিন্তু অন্য খাবারও কিন্তু থাকবে, কিন্তু সেটা আবার ধরা যাবে না। আবার এগুলো প্রত্যেকটা খাবারের সাথে ভিটামিন মিনারেলস আছে, হ্যাঁ। আর লিপিড কোনটাকে ধরবা? সাধারণত প্রোটিনের সাথে লিপিড থাকে, এক। দ্বিতীয় কথা হচ্ছে লিপিডের আলাদা কিছু সোর্স আছে, যেমন চর্বি বলে বা তেল বলে, হ্যাঁ মোম, এগুলো সবই কিন্তু লিপিড। তোমরা ওই যে যারা কোর্স রাসায়নিক কোর্স দেখছো, লিপিড মানে কিন্তু শুধু তেল না, তেল, চর্বি, মোম, এরকম বিভিন্ন জিনিস আছে। এইভাবে খাবারগুলো আগে চিনতে হবে, এবং খাবারগুলো চেনা খুব জরুরি, কারণ ভবিষ্যতে ডায়াবেটিস হইলে কিন্তু ওই যে খালি চায় খাওয়ার সময় চিনি বাদ দিবা, আর সারাদিন ভাত খাবা, পোলাও খাবা, তারপরে কি জানি কয়টা রে, বিরিয়ানি খাবে, তখন কিন্তু বলবে যে না আমি তো ডায়াবেটিস, তখন সমস্যা নাই। আচ্ছা আমরা একটু সামনে আসি। নেই, মুখ গহ্বরে কেন খাবার পরিপাক হবে? মুখ গহ্বরে তিনটা গ্রন্থি আছে, মানে লালা গ্রন্থি আছে, তিন ধরনের লালা গ্রন্থি আছে। একটা হলো সাব লিঙ্গুয়াল। এখানে সাব মানে কি?
সাব শব্দের অর্থ কি? SUB, সাব। স্যার উপ উপ। উপ মানে কি? অধীন। অধীন। অধীন মানে কি? নিচে, ঠিক না? সাব, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিচে হইলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তার মানে কি? আর লিঙ্গুয়া শব্দের অর্থ কি এখানে? লিঙ্গুয়া, জিহ্বা। জিহ্বা। হ্যাঁ, লিঙ্গুয়া ফ্রাঙ্ক একটা ফ্রেজ আছে। লিঙ্গুয়া ফ্রাঙ্ক, এটা কিন্তু এডমিশন টেস্টে আছে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি? তোমাদের ইন্টারমিডিয়েট ইংরেজির পর একটা গল্প এটা আছে, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা শব্দটার এই ফ্রেজটার অর্থ কিন্তু ইয়াতে আসে, এডমিশন টেস্টে আসে, চাকরি পরীক্ষায় আসে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি? এটা একটা ফ্রেজ, ল্যাটিন ফ্রেজ, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তোমাদের ইন্টারমিডিয়েটের কোন একটা ইংরেজি গল্পের মধ্যে এটা ছিল। এখন বই টই তো চেঞ্জ হয়ে যায়, সরি এটা তো হয়নি, জানি না এখন আছে কিনা, থাকার কথা। LINGUA, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটা কিন্তু একদম কমন একটা প্রশ্ন, যারা ভবিষ্যতে এডমিশন টেস্ট দিলে ইংরেজি পার্টে আসতে পারে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি? কমন ল্যাঙ্গুয়েজ, মনে রাখবা। কমন ল্যাঙ্গুয়েজ মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ভাষাটা কমন। যেমন একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কার নাম বলো, একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কার নাম বলো। ইংলিশ। ইংলিশ। ইংলিশ মানে কমন ল্যাঙ্গুয়েজ। ওকে, বুঝে গেছো। তো লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে এখানে জিহ্বা অথবা ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। তো ভাষাটা যেহেতু জিহ্বার সাথে রিলেটেড, যার জিহ্বা না সে কিন্তু তার ভাষাও নাই, কিন্তু সে কিন্তু কথা বলতে পারবে। এই হিসেবে লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে মেইনলি হচ্ছে টাং, অথবা এটাকে ল্যাঙ্গুয়েজে বলা যায়, যেহেতু টাঙ্গের সাথে ল্যাঙ্গুয়েজের একটা সম্পর্ক আছে। তাহলে সাবলিঙ্গুয়াল গ্রন্থি মানে কি? তাহলে এটা কোথায় অবস্থিত? জিহ্বার নিচে, ঠিক আছে না? আমরা তো এভাবে পড়ি, মানে নাম থেকে মিনিংটা টান দিয়ে বের করি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি হলো যে লালা গ্রন্থিটা জিহ্বার নিচে থাকে, তা সেটা হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবার আসো সাবমেন্ডিবুলার। যদি তুমি সাবলিঙ্গুয়াল পারো, তাহলে তো সাবমেন্ডিবুলার না পারার কোনো কারণ নাই। সাবমেন্ডিবুলার কোথায় থাকে? ম্যান্ডিবলের নিচে থাকে, ঠিক আছে না? আচ্ছা, তারপর আসো প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড শব্দের অর্থ হচ্ছে কান। প্যারোটিড গ্রন্থি হলো কানের নিচে থাকবে, ঠিক আছে? তাহলে তিনটা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার, প্যারোটিড গ্রন্থি। ওকে, এখন আসো এই লালার কাজটা একটু পড়তে হবে, আমার এখানে নাই, তোমাদের বইতে আছে। লালার কাজ কি? লালার এক নম্বর কাজ হলো, আমরা যদি কথা বলতেছি, আমাদের মুখ যদি শুকনা হয়ে যায়, শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কথা বলতে পারবো না। মনে রাখবা, মুখ শুকিয়ে গেলে আমরা কিন্তু কথা বলতে পারবো না। যদি মুখের মধ্যে লালা না থাকে আমরা কথা বলতে পারবো না। তার মানে আমাদের মুখটাকে আর্দ্র রাখতে, সবসময় ভেজা রাখতে সাহায্য করা হচ্ছে লালা। লালা ছাড়া এই আমরা কথা বলতে পারবো না, এক। দুই নম্বর হচ্ছে যে আমাদের দেখো এই বডিতে এই কোনো জীবাণু কিন্তু ঢুকতে পারে না, কারণ আমাদের স্কিন প্রোটেক্ট করে। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় স্কিন নাই, যে যেমন মুখের মুখ, তারপরে নাক, চোখ, এরকম যে মানে এরকম জায়গাগুলোতে কি নাই, স্কিন থাকে না। তো এই অবস্থায় এগুলো দিয়ে তো জীবাণু ঢুকে যাওয়ার কথা। হ্যাঁ, যেহেতু এটা খোলা, কিন্তু জীবাণু ঢুকতে পারে না। কেন ঢুকতে পারে না? এখানে লাইসোজাইম থাকে। এই আমাদের লালার মধ্যে কি থাকে? লাইসোজাইম থাকে। আবার আমাদের চোখের ইয়ার মধ্যে, চোখের যে পানি, চোখের ভিতরে যে পানি আছে না, চোখের পানি, লাইসোজাইম থাকে। এই লাইসোজাইম হলো কি? অ্যান্টিব্যাকটেরিয়াল, অর্থাৎ জীবাণু বিরোধী, ঠিক আছে? অ্যান্টিব্যাকটেরিয়াল। যখন কোনো ব্যাকটেরিয়া আমাদের মুখে আসে, তখন কিন্তু লালা ওই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতে পারে। কেন? লালার মধ্যে লাইসোজাইম থাকে। তারপর লালা আরেকটা কাজ কি করে? খাবার দাবার গিলতে সাহায্য করে। আমাদের মুখে যদি লালা না থাকে, আমরা কোনো খাবার আমরা গিলতে পারবো না। তার গিলতে সাহায্য করে কেন? লালার মধ্যে মিউসিন থাকে। মিউসিন হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ। এই মিউসিনটা খাবারকে পিচ্ছিল করে, এবং মুখও কিন্তু পিচ্ছিল থাকে। এবং আমরা খাবারটা যে গিলি, এটা কিন্তু গিলতে পারি একমাত্র মিউসিন থাকার কারণে। মিউসিন না থাকলে কিন্তু খাবার আমরা গলা দিয়ে নামাইতে পারতাম না। ঠিক আছে, বুঝতে পারছো? তো এরকম ভাবে লালার কিছু কাজ। আরেকটা কাজ হলো কি, লালা একটু ক্ষারীয়। ক্ষারীয় তো অনেক সময় অ্যাসিডিক হয়ে যায়। তো যাদের লালা অ্যাসিডিক হবে, তাদের কিন্তু দাঁত থাকবে না, দাঁত ক্ষয় হয়ে যাবে। আমাদের অনেক সময় দেখবে দাঁত ক্ষয় হয়ে যাইতেছে। দাঁত ক্ষয় ক্ষয় হয়ে যায়, তো দাঁতের ছিদ্র হয়ে যাইতেছে, ডাক্তারের কাছে গিয়ে ফিলিং করাইতেছে। এখন এই ক্ষয় কেন হচ্ছে?
ক্ষয় হচ্ছে, আমাদের লালা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। অ্যাসিডিক হয়ে গেলে ধরো 6 এর উপরে থাকলেও হয় মনে হয় দাঁতের সমস্যা খুব একটা হয় না, তবে আমি মনে করি 6.5 এর মধ্যে থাকলেও হতে পারে। অনেকে 6 এর নিচে চলে আসে, তখন কিন্তু দাঁত নষ্ট হয়ে যায়। এখন এক্ষেত্রে এই যেমন আমরা যদি কথা টথা বলি, মুখ খোলা থাকে, তখন কিন্তু পিএইচটা খুব বেশি কমে না, মোটামুটি খারুই থাকে। বিশেষ করে রাত্রের বেলা আমাদের মুখ বন্ধ থাকে, তখন আমাদের লালার পিএইচটা কমে যায়। কমে যায় একটা হলো যে মেইনলি হচ্ছে মুখের ভিতরে কিন্তু ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, আমি একটু আগে বলছি লাইসোজোম অ্যান্টিব্যাকটেরিয়াল, বাট মুখের ভিতরে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, যেগুলো আবার ওই ওই এনভায়রনমেন্টে লাইসোজোম কে টলারেট করে বেঁচে থাকতে পারে। বুঝতে পারছো? এই ব্যাকটেরিয়া গুলো কি করে, তখন মুখের ভিতরে দাঁতের ফাঁকে ফাঁকে যে খাবার টাবার গুলি থাকে, এই খাবারগুলোকে ভাঙে। ব্যাকটেরিয়ার কাজ হলো পচন, মনে রাখবা, পচায়। তখন কি হয়, এই পচাতে গিয়ে সে কি করে বলতো, ব্যাকটেরিয়া কি করে, তোমাদের রুই মাছ পড়ানোর সময় আমি বলছি, ব্যাকটেরিয়া যখন কোনো কিছু পচায় তখন সে কি করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ঠিক না? কার্বন ডাইঅক্সাইড তখন পানির সাথে বিক্রিয়া করে কি করবে, কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। সেই কার্বনিক অ্যাসিড মানে কি, পিএইচ কমে যাবে, মানে অ্যাসিডিক হয়ে যাবে, মুখের এনভায়রনমেন্টে অ্যাসিডিক হয়ে যাবে। সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টে দাঁত কিন্তু ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে? এই দাঁত ক্ষয় হওয়ার এটা হচ্ছে বেসিক কজ। আরেকটা কারণ হলো দাঁত ক্ষয়ের একটা কারণ হলো দাঁত ব্রাশিং অনেকে জানে না। ব্রাশ করে কেমনে, এভাবে এভাবে, রেল লাইন যেভাবে, গাড়ি যেভাবে যেভাবে না, ব্রাশ করতে হবে উপর নিচে। কারণ আমাদের দাঁতের যে গঠন, এই গঠনের কারণে দাঁত উপর নিচে ব্রাশ করতে হবে। যদি কেউ মানে ওই যে গাড়ি যেভাবে চলে এভাবে যদি দাঁত ব্রাশ করে, তাহলে কিন্তু দাঁত ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে দাঁত ক্ষয় হওয়ার বেসিক দুটা কারণ। তাহলে এখানে লালার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, দেখা যাচ্ছে আরো অনেক কাজ আছে লালার। আমি সব, তোমরা একটু বইতে বইতে আছে, তোমরা একটু দেখবা। হ্যাঁ, এখন আসো, লালার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, সেটা হলো লালার মধ্যে এনজাইম থাকে। কি এনজাইম থাকে? শর্করা শুধুমাত্র শর্করা পরিপাককারী এনজাইম থাকে। কোনো লিপিড বা প্রোটিন পরিপাককারী এনজাইম লালাতে থাকে না। তাহলে মুখ গহ্বরে খাদ্যের পরিপাক যখন আমরা লিখবো, রাসায়নিক যান্ত্রিক পরিপাক তো সব ধরনের খাবারেরই যান্ত্রিক পরিপাক হবে। ভাত খাই, মাংস খাই, চর্বি খাই, যাই খাই না কেন, দাঁত দিয়ে জিহ্বার সাহায্যে কি হবে, এগুলো ছোট ছোট টুকরো হবে, তার মানে যান্ত্রিক পরিপাক হবে। আর রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের রাসায়নিক পরিপাক ঘটবে। লিপিড এবং প্রোটিনের কোনো রাসায়নিক পরিপাক ঘটবে না, কারণ লালাতে প্রোটিন এবং লিপিড পরিপাককারী কোনো এনজাইম নাই। তাহলে কি কি এনজাইম আছে? একটা হচ্ছে টায়ালিন, আর একটা হচ্ছে মল্টেজ। হ্যাঁ, মল্টেজ। টায়ালিনটা একেবারে, এখন এনজাইমের নামকরণের একটা ব্যাপার আছে। কোষ রসায়ন যাদেরকে পড়াইতে পারছিলাম তাদেরকে পড়াইছি, সেটা হচ্ছে এনজাইমের নামকরণ নির্ভর করে সাবস্ট্রেটের নামের পাশে এআসি যুক্ত করলে কি হয়ে যায়, এই এনজাইমের নাম হয়ে যায়। তো আমরা যে শর্করা জাতীয় খাবার খাই তার নাম হচ্ছে স্টার্চ, মনে রাখবা। আমরা কিন্তু শর্করা খাই না, আমরা খাই হলো স্টার্চ। আমরা বলি শর্করা খাই, শর্করা বলতে এখানে স্টার্চ কে বোঝাচ্ছে। কিন্তু শর্করা কিন্তু আরো মানে আছে, কিন্তু সেলুলোজও কিন্তু শর্করা, আমরা কিন্তু সেলুলোজ খেতে পারি না। তো যাই হোক, আমরা স্টার্চ খাই। স্টার্চ কয় ধরনের? হ্যাঁ, স্টার্চ কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে অ্যামাইলোজ, আর একটা হচ্ছে অ্যামাইলো প্যাকটিন। মনে আছে নি? জি অ্যামাইলোজ, অ্যামাইলোপ্যাকটিন। তো অ্যামাইলোজকে যে ভাঙবে সে এনজাইমের নাম কি হবে? অ্যামাইলেজ। 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 তো এখানে এই যেহেতু আমরা একটু আগে বললাম শর্করা পরিপাক করার জন্য কি আছে, এনজাইম আছে, সেই এনজাইমের নাম কি হবে? অ্যামাইলেজ। হ্যাঁ, এখন এই অ্যামাইলেজটা এই লালাতেও থাকে, আবার অগ্ন্যাশয়ের মধ্যেও থাকে। তো লালাতে যদি থাকে তখন এই এনজাইমটার নাম কি দিতে হবে এখন? যেহেতু স্যালাইভাতে থাকে, তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ। আর প্যানক্রিয়াস মানে অগ্ন্যাশয় থাকলে এটার নাম কি হবে? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। ঠিক আছে না? এই স্যালাইভারি অ্যামাইলেজের একটা নাম হলো টায়ালিন। যখন এনজাইমের বিজ্ঞান ভিত্তিক নাম চালু হওয়ার আগে এই এনজাইমটাকে ওরা টায়ালিন নামে ডাক, এবং এর নামটা এখনো রয়ে গেছে। তাহলে টায়ালিন আর স্যালাইভারি অ্যামাইলেজ একই জিনিস। স্যালাইভারি অ্যামাইলেজ হলো বিজ্ঞান ভিত্তিক নাম, আর টায়ালিনটা হলো প্রচলিত নাম, কমন নাম, ডাক নাম আর কি। হ্যাঁ, তাহলে টায়ালিনের কাজ কি হবে এখন বলো তো? টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজের কি কাজ? টাইলিন কি করবে? স্টার্চ মানে অ্যামাইলোজ কে ভেঙে কিসে পরিণত করবে? মল্টোজ। মল্টোজে পরিণত করবে। টাইলিন বা স্যালাইভারি অ্যামাইলেজ স্টার্চ কে ভেঙে মল্টোজে পরিণত করে। আর মল্টোজ হলো কি, একটা ডাইস্যাকারাইড। যারা কোষ রসায়ন পড়ছে নিশ্চয় মনে আছে, মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। মানে কি, দুটা গ্লুকোজ যদি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা যুক্ত থাকে, তখন সেটাকে বলা হয় মল্টোজ। হ্যাঁ,
এখন মল্টোজকে ভেঙে গ্লুকোজ বানাবো, এনজাইমের নাম কি হবে? হ্যাঁ, মল্টেজ মল্টোজকে ভেঙে গ্লুকোজ বানাবো, এনজাইমের নাম কি হবে? মল্টেজ মল্টেজ। ঠিক আছে না? মল্টেজ কত সহজ পড়া দেখছো? তাহলে এখানে আমরা শর্করার দুইটা এনজাইমের নাম শিখলাম, একটা হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, কাজ কি? স্টার্চকে ভেঙে বা অ্যামাইলোজকে ভেঙে মল্টোজে পরিণত করে। আর মল্টেজ মল্টোজকে ভেঙে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। আচ্ছা, এখানে ওই পড়াগুলো এখানে যখন আমরা খাবার দাবার গুলি খাই, দেখো এখানে একটা মেকানিজম আছে, এগুলো মুখ দেখো, এই খাবারটা এখানে আসছে, আসার পরে দেখো এই জায়গা দিয়ে জিহ্বা দিয়ে উপর দিকে ধাক্কা দাও, একটু সামনের দিক দিয়ে ধাক্কা দিলে একটু শক্ত লাগবে, এটাকে বলা হয় শক্ত তালু, ইংলিশে বলে হার্ড প্যালেট। আর জিহ্বা দিয়ে একটু পিছনে ধাক্কা দাও, একটু বাঁকা করে এদিকে ধাক্কা দিলে দেখবা যে একটু নরম নরম লাগবে, অথবা আঙ্গুল দিয়েও দেখতে পারো। হুম, দেখবে নরম নরম লাগতেছে, এটাকে বলা হয় সফট প্যালেট বা নরম তালু। তাহলে মুখ গহ্বরের যান্ত্রিক পরিপাকে কারা কারা কাজ করে? একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে লালা, একটা হচ্ছে শক্ত তালু, আর একটা হচ্ছে নরম তালু। এদের সম্মিলিত ক্রিয়া যান্ত্রিক পরিপাক সম্পন্ন হয়। এবার মুখ গহ্বরের যে যান্ত্রিক পরিপাক পরীক্ষায় আসে, বসে বসে মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি এই শব্দগুলো দিয়ে একটা স্টোরি মেক করবা। কি? জিহ্বা, দাঁত, লালা, শক্ত তালু, নরম তালু দিয়ে মোটামুটি তুমি যদি একটা স্টোরি মেক করতে পারো, বইতে যাই লেখা থাকুক এটাই আনসার, মনে রাখবা, এখানে মুখস্থ করার কিছু নাই। তো এখন সফট প্লেটের কাজটা কি? সফট প্লেটে কি করে? দেখো খাবারটা যখন আমরা গিলতে যাই, সফট প্লেটে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে খাবারটাকে একটু চাপ দেয় আর কি। আবার এদিকে কি আছে একটা, এটার নাম কি? এটার নাম হলো উপজীব, এপিগ্লোটিস। দেখো এপিগ্লোটিস, এটার নাম হলো এপিগ্লোটিস। আর এটার নাম হলো এই যে ইয়াটা, এই যে আলজিহ্বা বলে এটাকে, ইউবুলা, আলজিহ্বা। ঠিক আছে? এই দুইটা জিনিসের কাজ হলো, এখন এখানে যখন আমাদের নামছে, প্রথম হলো ফ্যারিংস। দেখো এই জায়গাটাকে বলা হয় ফ্যারিংস। হ্যাঁ, এই জায়গাটাকে, এখানে এসে দুইটা নালী হয়ে গেছে, একটা হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে অন্ন নালী। এই যে এটা হচ্ছে একটা অন্ন শ্বাসনালী, আর এটা হচ্ছে অন্ননালী। এখন খাবার কখনোই অন্ননালীতে যায় না, তার কারণ হলো কি? এই যে আলজিহ্বা এবং এপিগ্লোটিস, উপজীব, বিশেষ করে উপজিহ্বার কারণে। উপজিহ্বাটা কি করে? যখন খাবারটা নামে তখন এটা কি করে? এই নিচের দিকে নেমে এটাকে ঢেকে দেয়, ঢেকে দিলে খাবারটা সোজা এখানে চলে আসে, কখনো এখানে আসে না। যদি খাবার এখানে আসে, মানুষ কি বাঁচবে? শ্বাসনালীতে খাবার আসলে না স্যার। অনেক সময় অ্যাক্সিডেন্টালি, বিশেষ করে বাচ্চাদের, হ্যাঁ, অথবা বড়দেরও কারো কারো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি অনেক সময় শ্বাসনালীতে খাবার চলে আসতে পারে। যদি আসে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লাইফ রিস্ক অ্যাক্সিডেন্ট। এক্ষেত্রে দ্রুত হসপিটালে গিয়ে, যদি মানে বেঁচে থাকা অবস্থায় হসপিটালে পৌঁছা যায়, এমার্জেন্সি জরুরি বিভাগে, তো ওদের কাছে কিছু যন্ত্র আছে, ওরা ওই যন্ত্র ঢুকে দিয়ে এটাকে টেনে বের করে নিয়ে আসে। আর বাচ্চাদের ক্ষেত্রে হলে কি হয়, আসলে হসপিটাল যাওয়া পর্যন্ত অপেক্ষা করে না, তার আগে বাচ্চা মারা যায়। সেক্ষেত্রে একটা টেকনিক আছে বাসায়ও, এটা আসলে আমাদের সবার জানা উচিত। সেটা হচ্ছে বাচ্চাকে কি করতে হবে, আমি জানি না তোমরা আমাকে দেখতেছো কিনা। বাচ্চাকে এমন তোমার হাতের মধ্যে, বাম হাতের তার পেটটা বাম হাতের মধ্যে, পেট দিয়ে তাকে বাম হাতের মধ্যে শোয়াইতে হবে, শোয়াইয়া পিঠে ডান হাত দিয়ে আঘাত করতে হবে জোরে জোরে। এক্ষেত্রে কি হবে? এই পেটটা যখন পেটের মধ্যে চাপ পড়বে, চাপ পড়লে ডায়াফ্রামে গিয়ে চাপটা পড়ে, ডায়াফ্রাম তখন ফুসফুসে ধাক্কা দিবে, ফুসফুসে ধাক্কা দিলে শ্বাসনালী থেকে এটা উল্টা মুখ দিয়ে জিনিসটা বেরিয়ে চলে আসবে এবার। মুখ দিয়ে তখন খাবারটা বেরিয়ে চলে আসবে। তো এটা শুধু খাবার হইলে হয়, যদি অনেক সময় বাচ্চারা পয়সা খেয়ে ফেলে, ওই যে নাট বল্টু খেয়ে ফেলে, তারপরে ওই যে বিভিন্ন বরের গোটা, লিচুর গোটা খেয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু নাও আসতে পারে। যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ভাগ্য খারাপ। হুম, কিন্তু হসপিটাল যাইতে যাইতে কিন্তু অনেক সময় বাচ্চারা মারা যায়, মানে বেঁচে বাঁচিয়ে রাখা যায় না। ওখানে গেলে ওরা এটা বের করতে পারে, ওদের কাছে যন্ত্র আছে, বিভিন্ন ওই ডিভাইস ঢুকে দিয়ে এটা টেনে নিয়ে চলে আসে। কিন্তু ততক্ষণ বেঁচে থাকতো, কারণ যেহেতু শ্বাসনালী অক্সিজেন যদি না যায়, তখন কিন্তু মরে যাবে। এটাই ঘটে। ওকে, তো এখানে আরেকটা জিনিস হচ্ছে জেরোস্টোমিয়া। এটা এবার মনে হয় বিক্রিয়া কলেজে পরীক্ষা আসছে দিন দেখলাম, জেরোস্টোমি। তো আমরা আগে বলছি, আমরা কি করবো, জেরো শব্দের অর্থ শিখবো। জেরো শব্দের অর্থ হলো কি? ড্রাই। জেরো শব্দের অর্থ হচ্ছে ড্রাই। আর স্টোমিয়া শব্দের অর্থ কি? অনেক জায়গায় পড়াইছি, প্রোটোস্টোমিয়া, ডিউটেরোস্টোমিয়া, হাইপোস্টোম, বহপ
মুখছিদ্র। মুখছিদ্র, ঠিক না? তো মুখছিদ্র মানে কি? মুখ গহ্বর। যার মানে ড্রাই, তাহলে মুখের গহ্বরটা কি হয়ে যায়? ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে আর কথা বলতে পারবা? কথা বলতে পারবা। তাহলে যে কোনো কারণে হোক, মুখছিদ্র যদি মানে মুখছিদ্র কখন শুকিয়ে যায়? লালা কমে গেলে। লালাক্ষরণ কমে গেলে বা লালাক্ষরণ বন্ধ হয়ে গেলে মুখের ভিতরে কি হয়ে যায়? শুকিয়ে, তখন কথা বলতে অসুবিধা হয়। এই সমস্যাটাকে বলা হয় জেরো স্টক। এই জেরো দিয়ে কিন্তু আরো জেরো ডার্মা। তাহলে জেরো ডার্মা মানে কি? দেখো একটা যদি শিখো, জেরো ডার্মা মানে কি? রাখো তোমরা। ত্বক। আমি জিজ্ঞাসা করি, কতগুলো আছে ঘুমাইতেছে মনে হইতেছে, আমি একটু খুঁজি এরা কারা। কোনো কথা টথা নাই, আমি দেখিও না। এই অনলাইন ক্লাসে একটা সমস্যা, কথা টথা কয় না। কোন দিকে গেল এগুলি? আছে নাকি? আদৌ আছে কিনা আমি জানি না। এদিকে আছে? আল্লাহ জানে। আছে তো, অনেকগুলো চলে গেছে দেখছো? অনেকগুলো নাই। 15টা না 16টা আসছিল, এখন আছে মাত্র 13টা। তার মানে কি? দুইটা চলে গেছে। হ্যাঁ। তোমরা কি শুনতেছো বাকিরা, নাকি আমি জিজ্ঞেস করবো? জি স্যার। এস এম কেটে এস এম। হ্যাঁ। তোমাদেরকে বলছে রিনেম করতে। এই যে একটা দেখলাম যুদ্ধ করলো, কি জানি কি জানি, চারটা বেসে পড়েছে। নুহা, নুহা। নুহা কই? স্বর্ণালী আছে, ফাহমিদা চলে গেছে। এস এম কে? এস এম, এস এম, মাইক্রোফোন অন করো। কোন দিকে গেল? এত গেছে কাজে। লিভ নিয়ে নিস। আজব। এসব ফলাফল পড়ায় কোনো লাভ আছে? এগুলো কোনো লেখাপড়া নাই, কথা শোনে না, নিজেও কথা বলে না, জিজ্ঞেস করলে কিছু বলে না। আচ্ছা, ডার্মা মানে কি? ডার্মা মানে ত্বক। তাহলে ত্বক যদি শুষ্ক হয়ে যায় সেটা হলো জেরো ডার্মা। জেরো ফাইট। জেরো মানে ড্রাই। ফাইট মানে কি? হ্যাঁ। ফাইট মানে কি? উদ্ভিদ। জেরো ফাইট মানে কি? যারা শুষ্ক ড্রাই অঞ্চলে জন্ম নেয়। হ্যাঁ, মানে মরু অঞ্চলের উদ্ভিদ কি বলে? জেরো ফাইট, ঠিক না? এখন জেরোস্টোমিয়া কি? জেরোস্টোমিয়া যদি কোনো কারণে লালাক্ষরণ কমে গিয়ে গেল বা লালাক্ষরণ বন্ধ হয়ে গিয়ে মুখ শুকিয়ে কথা বলতে অসুবিধা, সেটা হলো জেরোস্টোমিয়া। এখন লালাক্ষরণ বন্ধ হয় কেন? ভয় পাইলে। ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, স্ট্রেস। হ্যাঁ। খানা নাই দানা নাই, সারাক্ষণ টেনশন করে, তখন এই মুখ শুকিয়ে আসে। আর একটা হইলো তোমার ওই যে যদি পানি টানি কম খায়। হ্যাঁ। পানি টানি কম খায়, তখন কিন্তু জেরোস্টোমি হতে পারে। সাধারণত পানি কম খেলে একটু কমে আসে, একবারে শুকিয়ে যায় না, পানি খেলে আবার ঠিক হয়ে যায়। বুঝতে পারছো? তো আসি আমরা এরপরে কি? স্যার জেরোডার্মা কি? জেরো মানে শুষ্ক, ড্রাই। ডার্মা মানে কি? ডার্মা ত্বক। শব্দ কি? ডার্মা কি? ত্বক। ত্বক। শুষ্ক হয়ে গেলে। ত্বক তো এমনিতেও শুষ্ক থাকে, ঠিক না? হ্যাঁ। জি স্যার। কিন্তু হ্যাঁ। ত্বক কিন্তু শুষ্ক না, ত্বক কিন্তু তৈলাক্ত। আমাদের ত্বক কিন্তু শুষ্ক না, আমাদের ত্বক হচ্ছে তৈলাক্ত। কোনো কারণে যদি তোমার মানে তৈলাক্ত গ্রন্থি, সেবাসিয়াস গ্ল্যান্ড বলে। হ্যাঁ, আমাদের স্কিনে কিন্তু একটা তেল নিঃসৃত হয়, সেই তেলটা গুলো সিবাম। এই সিবামটা যদি কোনো কারণে না থাকে, এবং এখানে যদি তোমার যে ফাঙ্গাল ইনফেকশন ইনফেকশন হয়, হ্যাঁ, জেরোডার্মা পিগমেন্টোসাম নামে একটা রোগ আছে। সেটা হচ্ছে ওই যে তোমরা যে ডিএনএ পড়াইছিলাম না, ডিএনএ ওই যে প্রুফ রিডিং, যদি কোনো কারণে ডিএনএ নাইট্রোজেন বেসে ভুল হয়ে যায়, মনে আছে না? তখন কি হয়? জেরোডার্মা পিগমেন্টোসাম নামে একটা রোগ হয়। তো জেরোডার্মা কথাটা কিন্তু আমরা ওখানে পরে আসছে, বোটানির প্রথম অধ্যায়ে। ডিএনএ রেপ্লিকেশনে, ডিএনএ প্রুফ রিডিং হয় কেন? যদি কোনো ভুল টুল হয়। হ্যাঁ। আহ, তখন, আচ্ছা আমি একটা কল করি। হ্যাঁ, তাজমিন ভাই, ভালো আছেন নি? হ্যাঁ, ভালো। আচ্ছা, 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 ঠিক আছে। আচ্ছা। হুম, আচ্ছা।
জেরোডার্মা পিগমেন্টোসাম একটা জেনেটিক্যালি ডিজিজ। এটা হলো নাইট্রোজেন বেসের বেস পেয়ারিং রুলস যদি কোনো কারণে ভুল হয়ে যায় সারগাফ রুল অনুযায়ী, তখন কিন্তু জেরোডার্মা পিগমেন্টোসাম নামে একটা রোগ হয়। ত্বক হয়ে যায়, ওই শুষ্ক হয়ে যায়। শুষ্ক হয়ে গেলে কিরকম হবে তোমার, ওই যে কি বলা যায়, গাছের বাকলের মতো হয়ে যায় আর কি। হ্যাঁ, ফেটে টেটে যাবে, এরকম। তো এখন আসো মুখ গহ্বরের যান্ত্রিক পরিপাক। এই পড়াটা আমরা যদি তোমরা এই লাইন বাই লাইন এগুলো মুখস্থ করো, হ্যাঁ, এখানে যা লেখা আছে ইটস ভেরি ব্যাড, ভেরি ব্যাড, মনে রাখবা। কি করতে হবে? কয়টা শব্দ? দাঁত, জিহ্বা, লালা, কয়টা? তিনটা। শক্ত তল, নরম তল, পাঁচটা। এই পাঁচটা শব্দের সাহায্যে একটা স্টোরি মেক করবা। বুঝতে পারছো? এই স্টোরি মেক করতে পারলেই তোমার ঝামেলা শেষ, তোমার আনসার হয়ে যাবে, যাই লেখা থাকুক বইতে পারে, যাই লেখা থাকুক। বুঝতে পারছো? খুব বেশি জটিল কঠিন। এবং এই যে যে খাবারটা গলা দিয়ে নামবে, হ্যাঁ, মানে দাঁত, জিহ্বা, লালা, শক্ত তল, নরম তল কাজকর্মের পরে যে খাবারটা গলা দিয়ে নামবে, সেই খাবারটার নাম হচ্ছে বোলাস। বোলাস মানে হচ্ছে এই যে এটা, এই যে বোলাস, বাংলায় বলে গ্রাস। তাহলে পাকস্থলী, মুখ গহ্বরতে যে খাবারটা পাকস্থলীতে গেল তার নাম হচ্ছে বোলাস বা গ্রাস। এখন খেয়াল করো, মুখ গহ্বরে যে খাবারটা শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হচ্ছে, প্রোটিন এবং লিপিডের পরিপাক হচ্ছে না। কারণ কি? প্রোটিন লিপিড পরিপাককারী কোনো এনজাইম লালাতে পাওয়া যায় না, শুধুমাত্র শর্করা পরিপাকী এনজাইম পাওয়া যায়। সেই এনজাইম হলো দুইটা, একটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন, এর কাজ আমি বলছি, আর একটা হচ্ছে মল্টোজ। হ্যাঁ, মল্টোজ। তো এখন টাইলেনের কি কাজ? টাইলেন বা স্যালাইভারি অ্যামাইলের কাজ হলো অ্যামাইলোজকে ভেঙে মল্টোজে পরিণত করা, আর মল্টেজের কাজ হলো মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করা। শেষ। তাহলে স্টার্চ দুই ধরনের। ইতিমধ্যে যারা পোস্ট গ্রাজুয়েশন পড়ে ফেলছো তারা জানো, আর যারা পড়া নাই তারা তো জানবা না, কারণ এটা আর পড়ানো হবে না আপাতত। তবে এটা এবার আমি দেখছি মেডিকেল অ্যাডমিশন লিস্টে অনেকগুলো প্রশ্ন আসছে অধ্যায় থেকে। তাহলে অ্যামাইলো স্টার্চ দুই ধরনের, একটা হচ্ছে অ্যামাইলোজ। অ্যামাইলোজ মানে কি? সিঙ্গেল চেইন অফ আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজের একটা চেইন। আর অ্যামাইলোপেকটিন কি? ব্রাঞ্চড চেইন অফ অ্যামাইলোজেস, মানে অনেকগুলো অ্যামাইলোজ চেইন যখন একটার সাথে একটা যুক্ত, একটা শাখা প্রশাখা যুক্ত একটা গাছের মতো তৈরি করে, তখন সেটাকে বলা অ্যামাইলো পেকটিন। কেমন? দুইটা আলফা ডি গ্লুকোজের পলিমার। আমরা যে স্টার্চ খাই সব স্টার্চ আলফা ডি গ্লুকোজের পলিমার। হচ্ছে আমরা আজকে মুখ গহ্বর পর্যন্ত পড়াই, পড়া অনেক বড় হয়ে যাচ্ছে। অনলাইন ক্লাসে বেশি পড়াইলে আবার ভালো লাগে না। হ্যাঁ, তোমরা আমরা আজকে এখানে শেষ করি। বুঝতে পারছো? তো আমাদের পার্টিসিপেন্ট কমে চলে আসছে, আমি জানি না তাদের কি সমস্যা। তারা যদি কোনো কিছু না বুঝে সেটা জিজ্ঞেস করবে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে। আহ, চলে যায় অনেকের, আবার হয়তো অসুস্থ, রোজা রোজা রাখতেছে, শরীরটা দুর্বল লাগে, ঘুমো চলে আসে। তো যাই হোক, আজকের ক্লাসটা মনে হয় রেকর্ডিং আছে, তোমরা পাবা। তবে রেকর্ডিং ক্লাসের উপর ডিপেন্ড কম করবে। একটা জিনিস খেয়াল করবে, তুমি যদি আজকে লাইভ ক্লাসে পড়াটা শেষ করে ফেলো তাহলে তোমার 1 ঘন্টা ব্যয় করে কিন্তু রেকর্ডিংটা দেখা লাগবে না। আর যারা রেকর্ডিংটা এখনো ক্লাস করলো আবার 1 ঘন্টা 2 ঘন্টা লাগে বসে বসে রেকর্ডিং দেখবা, তখন সে কিন্তু অন্য সাবজেক্ট পড়তে পারবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কখন পড়বা। এক্ষেত্রে রেকর্ডিং এর উপর ডিপেন্ড না করাই ভালো। একান্তই প্রয়োজন হলে হয়তো যেটুকু দরকার সেই জায়গায় টেনে গিয়ে ওই জায়গায় দেখলাম। হুম। কিন্তু বসে বসে যদি রেকর্ডিং ক্লাস আবারও দেখা লাগে পুরোটা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক লস হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় অনলাইন ক্লাসের একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ কিন্তু বসে বসে রেকর্ডিং ক্লাসের জন্য অপেক্ষায় বসে থাকে, এবং এটা বসে বসে এটা দেখে আবার, এক্ষেত্রে কিন্তু প্রচুর টাইম কিল হয়। সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন আছে, নাহলে আমরা শেষ করি? কেউ কিছু বলবা? কারো কোনো প্রশ্ন?